ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে অনিশ্চয়তা কাটার দাবি বিএনপির, জিম্মি করে দাবি আদায়ে নতুন সংকটের শঙ্কা এনসিপির। পরে যে সৌহার্দ্য, যে আন্তরিকতা আমরা দেখেছি, অবশ্যই সে অনিশ্চয়তার কালো মেঘের কথা আপনি বলছেন, সেটা কেটে গিয়েছে। দেশের জাতীয় এজেন্ডাকে জিম্মি করে রাখছে এবং সেখান থেকে তারা তাদের দলীয় একটা দাবিকে আদায় করে নিচ্ছে সরকারের কাছ থেকে। এটাকে যদি বলা হয় যে জাতির কালো মেঘ দূর হয়েছে, সেটাতে আমরা একমত হব না। ঈদের ফিরতি যাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 18 কিলোমিটার তীব্র যানজট, দুর্ভোগ চরমে, নৌপথেও যাত্রী চাপ। দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ট্রাক সংঘর্ষে 5 জনের প্রাণহানি, আহত 15। রাতে পদ্মা সেতুতে দুর্ঘটনায় প্রাণ গেছে 2 জনের। জোয়ার, বৃষ্টির পানি আর বর্জ্য অব্যবস্থাপনায় বরগুনায় ডেঙ্গুর প্রকোপ, বিশেষজ্ঞরা সতর্ক করলেও পদক্ষেপ নেয়নি প্রশাসন। বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা থাকে, তাহলে নিশ্চিত করে বলা যায় যে সেই অঞ্চলে ওই জীবাণুর সংক্রমণ বা বিস্তার ঘটবে। ইসরায়েলের তৃতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে নিহত 1, আহত অর্ধশত। ইরানে প্রাণহানি 78, 2টি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা কেটেছে বলে দাবি বিএনপির। তবে এনসিপির শঙ্কা, নির্বাচনের মতো বিষয়ে সরকারকে জিম্মি করে দাবি আদায়ে নতুন সংকট তৈরি হতে পারে। অন্যদিকে শীর্ষ 2 নেতার বৈঠকে রাজনৈতিক দূরত্ব কমবে বলে আশা একাধিক দলের। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে বিএনপি সরকারের আস্থায় ফিরলেও পুরোপুরি কাটেনি সংকট। জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জুলাই সনদ ঘোষণার আগেই যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয়, তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের এমন অবস্থানে শঙ্কা জাগে দেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হওয়ার। প্রশ্ন উঠতে থাকে ছাত্র জনতার রক্ত মারানো অর্জিত বিপ্লব ভেস্তে যাবার। রাজনীতির এমন জটিল সময়ে শুক্রবার দিনভর চোখ ছিল লন্ডনের দ্য ডরচেস্টারে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে। প্রায় 1.5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকের পর দুপক্ষই জানায় বৈঠক ফলপ্রসূর খবর। সরকার ও বিএনপির নির্বাচনী অবস্থানের শিথিলতায় কি বৈঠককে সফল বলা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, 2 নেতার নির্বাচন, সংস্কার, বিচার সহ নানা ইস্যুতে ঘনিষ্ঠ আলোচনা হওয়ার ফলে রাজনৈতিক অনিশ্চয়তা কাটার জন্যই বৈঠককে ফলপ্রসূ বলছেন তারা। এই ধরনের একটা বৈঠকের পরে যে সৌহার্দ্য, যে আন্তরিকতা আমরা দেখেছি, অবশ্যই সে অনিশ্চয়তার কালো মেঘের কথা আপনি বলছেন, সেটা কেটে গিয়েছে। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সংস্কার, বিচার, প্রতিটা বিষয়, জুলাই গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ছিল আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হব, আমরা আমাদের রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে প্রাপ্য মর্যাদা পাবো। বিএনপি লন্ডনের বৈঠককে রাজনৈতিক অনিশ্চয়তা কাটার ক্ষণ বললেও ছাত্রদের নতুন দল এনসিপি একে স্বাগত যেমন জানাচ্ছে, তেমনি দলটির শঙ্কা, সরকারকে জিম্মি করে দাবি আদায়ে তৈরি হতে পারে নতুন সংকট। একটা দল দেশকে জিম্মি করে দেশের জাতীয় এজেন্ডাকে জিম্মি করে রাখছে এবং সেখান থেকে তারা তাদের দলীয় একটা দাবিকে আদায় করে নিচ্ছে সরকারের কাছ থেকে। এটাকে যদি বলা হয় যে জাতির কালো মেঘ দূর হয়েছে, সেটাতে আমরা একমত হব না। উল্টো নতুন করে আরও অনেকগুলো শঙ্কা তৈরি হতে পারে। এবি পার্টি কিংবা গণসংহতির মতো দলের নেতারাও বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন। আলোচনায় রাজনৈতিক ভেদ কমার পাশাপাশি লন্ডনের বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টা অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করবে বলেও প্রত্যাশা তাদের। আশা করি যে মাননীয় প্রধান উপদেষ্টা আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় বসবেন, আমরা ঐকমত্য কমিশনেও বসবো এবং আমরা এর মধ্য দিয়ে সুনির্দিষ্টভাবে সামনের গতিমুখটাও আমরা সকলেই উপলব্ধি করতে পারবো। বৈঠকটা খুবই ইতিবাচক এবং আমরা মনে করি যে এই বৈঠকের মাধ্যমে মানুষের মধ্যে একটা নতুন আশাবাদ জাগ্রত হবে এবং যে সমস্ত বিভেদ, বিশৃঙ্খলা যেগুলো ছিল, এগুলো কিছুটা হলেও কমে আসবে।
সরকার কত দ্রুত এটা বৈঠক নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান মনে করেন, নির্বাচনের তারিখ ঘিরেই তৈরি হয় মূল সংকট। ডেডলক খুলে যাওয়ায় সংকট কেটেছে। তবে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী মনে করছেন, রাজনৈতিক দলগুলোর নানামুখী অবস্থানের কারণে সংকট এখনো কাটেনি। এই যে ডেডলকটা, এটা ছোটাটা, এটা এই ডেডলক থেকে আবার একটা সুসম্পর্ক বিল্ড আপ করা, যেটা আগের সম্পর্কে চলে যাওয়া, সেটা জরুরি ছিল। এটার মাধ্যমে কিন্তু অন্যান্য যে সমস্ত জট আছে, দ্বিমত আছে, গণতন্ত্রে তো দ্বিমত থাকবে, আলোচনা করেই তো নিষ্পত্তি করতে হবে, এবং সেখানে অনেক দূর নিষ্পত্তি হয়েছে। ইলেকশনের ডেটটার কথা যে প্রফেসর ইউনূস বলেছেন, ওটা কন্ডিশনাল। উনি বলেছেন সংস্কার এবং বিচার কার্য শেষ হলে তারপরে উনি ডেফিনিট ইলেকশন। উনি কিছুটা নমনীয় হয়েছেন, উনি সরে এসেছে, কিন্তু এই দুটাকে ত্বরান্বিত করে তাড়াতাড়ি যদি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলরা ইলেকশন চায়, তারা প্রফেসর ইউনূসকে সাহায্য করে এই দুটাকে ত্বরান্বিত করে নির্বাচন হলে তখন বাংলাদেশের সংকট কাটবে, তার আগে নয়। রাজনৈতিক দলগুলো মৌলিক সংস্কারে ঐক্যমত্য পোষণ ও বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করলেই কেবল নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ট্রাক সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 15 জন। পুলিশ জানায়, রাত 3:30টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট পৌর শহরের নূরজাহানপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা আম ও বালু বোঝাই দুটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয় নাবিল পরিবহনের একটি নৈশ কোচ। এ সময় ঘটনাস্থলে 5 জন নিহত হয়। এতে আহত হয় আরও অন্তত 15 জন। তাদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশ্যে আসছিল। দিনাজপুরে বাস ট্রাক সংঘর্ষে হতাহতের খবর বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ঘোড়াঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। চলে যাচ্ছি তার কাছে। সোহেল রানা, জানাবেন যে এই যে দুর্ঘটনাটি ঘটলো, যারা আহত হয়েছেন তাদের এখন কি অবস্থা রয়েছে? তারা এর মধ্যে কতজনকে আসলে দিনাজপুর মেডিকেল কলেজে নেওয়া হয়েছে এবং কতজন আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো চিকিৎসা নিচ্ছেন, এবং যারা নিহত হয়েছেন তাদের পরিচয় কি শনাক্ত করা গেছে? তন্ময়, এই আজ ভোর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং ঈদ যাত্রার শেষে, অর্থাৎ ঈদের ছুটি শেষে ফেরার পথে কিন্তু এই দুর্ঘটনার শিকার হন নাবিল পরিবহনের যারা যাত্রী ছিলেন তারা। কিন্তু আমি আপনাকে একটু বলে রাখি তন্ময়, এই নাবিল পরিবহন বাসটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং সেটি ঘোড়াঘাটের নূরজাহানপুর এলাকায় আসলে এখানে বিকল অবস্থায় থাকা 2টি ট্রাকের সাথে ত্রিমুখী সংঘর্ষে ঘটে এবং ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয় এবং পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরো 2 জনের মৃত্যু হয়। এছাড়া 15 থেকে 20 জনের মতো এই ঘটনায় আহত হয়েছে। আমি যদি পরিচয় নিশ্চিতের বিষয়ে বলি, যে যেহেতু নিহত 5 জন হয়েছে, এখন পর্যন্ত আমরা 3 জনের পরিচয় পেয়েছি। এরপরে 3 জনের মধ্যে একজন সেনা সদস্য রয়েছেন। পঞ্চগড় জেলার বোদা উপজেলার সেনা সদস্য এরশাদ হোসেন রয়েছেন, তার বয়স 25, এবং একই উপজেলার হাশেমের মেয়ে তামান্না আক্তার 25 রয়েছেন, এবং যেই নাবিল পরিবহনটি ছিল সেটির হেল্পার রয়েছে নওগাঁ সদরের পারমিকা গ্রামের মৃত আক্কাচ আলীর ছেলে আমিনুল ইসলাম। এই 3 জনের পরিচয় আমরা এখন পর্যন্ত পেয়েছি এবং বাকি 2 জনের পরিচয় কিন্তু পাওয়া যায়নি। এছাড়া যে আহত ব্যক্তিগুলো রয়েছেন, আহতদেরকে কিন্তু গুরুতর আহত হওয়ার কারণে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার করা হয়েছে। তাদেরকে বিশেষ করে বগুড়া মেডিকেল কলেজ এবং রংপুর এবং দিনাজপুরে 3টি জায়গায় কিন্তু পাঠানো হয়েছে, যেহেতু তাদের অবস্থার আশঙ্কাজনক, যার কারণে তাদেরকে পাঠানো হয়েছে। এবং এখন পর্যন্ত যে লাশগুলো থানার যে চত্বরে রয়েছে, এখন পর্যন্ত পরিবারের লোকজন তারা কিন্তু আসেননি, এবং পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের লোকজনের কাছে এইসব মরদেহ হস্তান্তর করবেন বলে কিন্তু আমাকে পুলিশের কর্মকর্তা জানিয়েছেন। এবং আমি পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে আসলে এখন পর্যন্ত দুর্ঘটনা কবলিত যে এলাকাটি রয়েছে সেটি যেহেতু একটি মহাসড়ক এবং সেখানে যান চলাচলের একটা চাপ রয়েছে, সেজন্য সেই জায়গাটি তারা এখন পর্যন্ত পরিষ্কার করেছেন এবং সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় তারা সেটি খুব দ্রুতই স্বাভাবিক করেছেন এবং যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এবং বেশ কিছু স্থানীয়দের অভিযোগ রয়েছে, তারা যেটি
বলছেন যে মূলত বিশেষ করে ওই টার্নিং পয়েন্টটিতে বিকল হয়ে যায় বিশেষ করে অনেক গাড়ি, এবং সেই বিকল গাড়িগুলো দ্রুত সরানো না হবার কারণে বরাবর এরকম দুর্ঘটনার শিকার হয় এবং তাজা প্রাণগুলো কিন্তু চলে যায় এই অবহেলার কারণে। এই জন্য তারা দাবি জানিয়েছেন যে সরকার যদি এই টার্নিং পয়েন্ট বা মহাসড়কের আশপাশে যদি পুলিশের নিরাপত্তাগুলো বাড়ানো হয়, পাশাপাশি ট্যাকল যদি দেওয়া যায়, সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে। তো সব মিলিয়ে ছিল তন্ময় আমার কাছে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি। দিনাজপুরের বাস ট্রাক সংঘর্ষের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সোহেল রানা। এদিকে পদ্মা সেতুর ঢাকামুখী লেনে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ট্রাক বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 10 জন। এ সময় প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। রাত 11টার দিকে খুলনা থেকে আসা ইমাদ পরিবহনের একটি বাস তেল ভর্তি ট্রাককে ধাক্কা দেয়। ঘটনাস্থলে 1 জন নিহত হয়, পরে হাসপাতালে নেয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিবহন দুটি সরিয়ে নেয়। সেতুর উপরে কেমিক্যাল ছড়িয়ে যাওয়ায় তা পরিষ্কার করতে সময় লাগায় প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। জাজিরা প্রান্তে ছাড়িয়ে শিবচর পর্যন্ত দেখা দেয় তীব্র যানজট। পরে সেনাবাহিনীর সহায়তায় যান চলাচল শুরু হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পদ্মা সেতুর 2 নম্বর পিলারের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাৎক্ষণিক শ্রীনগর ফায়ার স্টেশনের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে দেখতে পায় যে একটি ট্রাক দাঁড়ানো ছিল। এই ট্রাককে পিছন থেকে ইমাদ পরিবহন ধাক্কা দেয়। ধাক্কা দিলেই ঘটনাস্থলে 1 জন নিহত হয়, 10 জন আহত হয়। 10 জনকে আমরা উদ্ধার করে শ্রীনগর হাসপাতালে প্রেরণ করি। হাসপাতালে 1 জন নিহত হয়। একটা লেনে গাড়িটা বন্ধ ছিল, বন্ধ করে আমরা ফায়ার ব্রিগেডের মাধ্যমে আমরা আমাদের যে ওয়াটার ট্যান্ডার আছে, ওয়াটার ট্যান্ডার দিয়ে পুরা পানি মেরে দিয়ে পুরা জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছি। আপাতত কোনো সমস্যা নেই, এখন যান চলাচল স্বাভাবিক আছে। কয়েকদিনের তুলনায় বগুড়ার বাস স্ট্যান্ডগুলোতে বেড়েছে কর্মস্থলে ফেরা মানুষের চাপ। তবে বাসের টিকিট না পেয়ে অনেকে ভাগাভাগি করে মাইক্রোবাসে করে কর্মস্থলে ফিরছেন। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা দিয়েছে। এতে সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল শহরের বাইপাস পর্যন্ত সৃষ্টি হয়েছে প্রায় 18 কিলোমিটার যানজটের। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়ার ঠনঠনিয়া বাস স্ট্যান্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাজেদুর রহমান এবং টাঙ্গাইলের এলেঙ্কা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন কাউসার আহমেদ। শুরুতেই যাচ্ছি বগুড়ায় মাজেদের কাছে। মাজেদ, আমরা বলছিলাম যে মাইক্রোবাসে করে অনেকে ভাগাভাগি করে কর্মস্থলে ফিরছেন এবং নিশ্চয়ই গণপরিবহনের অনেকটা সংকট রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে গণপরিবহনগুলো থেকে, যে যারা যাত্রীরা রয়েছেন তাদের কাছ থেকে, এরকম কোনো অভিযোগ পেয়েছেন কিনা এবং একই সঙ্গে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ তন্ময়, আপনাকে বলে রাখি যে দীর্ঘ ছুটির পরে, ঈদের ছুটির পরে কিন্তু মানুষ কালকে যে প্রথম অফিস, সেই অফিসটি করার জন্য কিন্তু তারা বিভিন্ন বাস স্ট্যান্ড এবং বিভিন্ন স্থানে কিন্তু ভিড় করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি ঢাকা বাস স্ট্যান্ডটিতে রয়েছি, সেখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম। এখানে কিন্তু সকাল থেকে মনে হয় যে তিল ধারণ করার এখানে কোনো জায়গা নেই। সব মানুষজন, যাত্রীরা কিন্তু এখানে আসছে। কিন্তু সবচেয়ে বড় বিষয়টি হলো শিডিউল বিপর্যয় হওয়ার কারণে, অর্থাৎ গতকালের যে বাসটি ঢাকাতে যাবে, সেই বাসটি কিন্তু এখন পর্যন্ত যমুনা সেতু পার হতে পারেনি। এবং ঢাকা থেকে যে বাসগুলো এসে সকাল 8টায়, 8:30, 7:30 যে এখানকার যাত্রীদের নিয়ে যাবে ঢাকাতে কিংবা অন্য অন্য স্থানে, সে বাসগুলো কিন্তু আসতে পারেনি। ফলে তীব্র যে এখানে যাত্রীদের যে ভিড়, সে ভিড়টি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং যে যাত্রীগুলো বিশেষ করে বিদেশে যারা যাবেন, যারা খুবই জরুরি যাত্রী, তারা কিন্তু বিভিন্ন মাইক্রোবাস, তারা হাইস, এরকম ছোট ছোট গাড়িতে করে কিন্তু তারা যাচ্ছেন এবং অধিক ভাড়া দিয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। আর এখানকার যে বাসগুলো সচরাচর বিভিন্ন স্থানে যায়, সে বাসগুলো কিন্তু যে কাউন্টারে যে ভাড়া, সে ভাড়ায় আসে
অনেক ক্ষেত্রে যারা বিভিন্ন রাস্তার থেকে উঠছে তাদের কাছে কিন্তু ভাড়া বেশি না হচ্ছে বলে অভিযোগ আমাদের কাছে অনেকে আছে। আর প্রশাসনের তরফ থেকে কিন্তু এখানে নজরদারি করা হয়েছে, বিশেষ করে এখানে সেনাবাহিনীরা গতকাল এখানে যে বাস স্ট্যান্ড আরেকটি রয়েছে সেখানে কিন্তু অভিযান চালিয়েছে এবং আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কখনো ভাড়া বেশি নিলে সে ভাড়াগুলো কিন্তু ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এইভাবে কিন্তু এখানকার প্রশাসনের যে নজরদারি সেটি কিন্তু ঠিকই রয়েছে, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো এখানে তীব্র যানজট, বিশেষ করে যমুনার আগে পরে তীব্র যানজটের কারণেই কিন্তু এখানে যে সংকটটি সেটি কিন্তু দেখা দিয়েছে এবং মানুষজন কিন্তু এখন পর্যন্ত তাদের কর্মস্থলে ফিরতে পারছে না। এইভাবে কিন্তু তারা এখানে ভিড় করছেন এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভিড় দেখা যাচ্ছে এবং যে মানুষগুলো সকালবেলা যাওয়ার কথা যে যাত্রীগুলো, সে যাত্রীগুলো কিন্তু এখনও যেতে পারেনি। এইভাবে শিডিউল বিপর্যয়ের কারণে এখানে আস্তে আস্তে যে ভিড়, সেই ভিড় বাড়ছে, যানবাহন যেতে পারছে না, মানুষজন এখানে অবস্থান করছে এবং আস্তে আস্তে এটি আরও সংকট আরও ঘনীভূত হচ্ছে। যদি যানজট নিরসন না করা যায় তাহলে কিন্তু এখানে আরও ভিড় জমবে। এই ছিল তন্ময় আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ। কাউসার, আমরা মাজেদের মাধ্যমে জানছিলাম বগুড়ায় তীব্র যানজট রয়েছে এবং তিনিও বলছিলেন যাত্রীদের ভোগান্তির কথা। নিশ্চয়ই আপনিও জানাবেন আমাদেরকে, যেহেতু আপনি এই মুহূর্তে টাঙ্গাইলের এলেঙ্গাতে রয়েছেন এবং এই জায়গাটিতে কিছুক্ষণ আগে আপনার মাধ্যমে আমরা জেনেছি যে 18 কিলোমিটারের দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। যদিও এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছুটা যানজট মনে হচ্ছে যে কমে আসবে বা গাড়ির কিছুটা গতি ফিরেছে, আমরা দেখছিলাম। কেমন দেখছেন এখনকার চিত্র এবং একই সঙ্গে জানাবেন এই যানজট নিরসনে কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে? জি, এই যে আমার পেছনে যে গাড়ির টান শুরু হয়েছে, সামনের দিকে যাচ্ছে, এটি 1 থেকে 1.5 মিনিট যাবত। এর আগে প্রায় 2 ঘন্টা যাবত এই গাড়ি এখানে দাঁড়ানো ছিল। এখানে যানজট নিরসনে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশের যারা রয়েছেন তারা যানজট নিরসনের চেষ্টা করছেন। তারা বলছেন যে রাতে একাধিক গাড়ি বিকল এবং একাধিক সড়ক দুর্ঘটনা এবং রাতে এই যমুনা সেতুর সংযোগ সড়কে অনেক চালক যারা ঘুমিয়েছিল, এই সমস্ত কারণ। এছাড়াও এই অতিরিক্ত যানবাহনের চাপেই কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আর এছাড়াও এই অতিরিক্ত যানবাহনের চাপে রাত থেকে এখন পর্যন্ত কয়েক দফায় দীর্ঘ সময় যমুনা সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়েছিল, যে কারণেই এই যানজটে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এই ভোগান্তির অন্যতম কারণ হিসেবে তারা বলছেন যে গাড়ি সামনের দিকে যাচ্ছে না, তবে রোদ না থাকলেও ব্যবসা গরমে কিন্তু তাদের প্রচুর কষ্ট হচ্ছে। আর এছাড়াও এই মহাসড়কে বাস যেগুলো উত্তরবঙ্গের দিকে যাচ্ছে তার প্রতিটি আসনই প্রায় ফাঁকা এবং উত্তরবঙ্গ থেকে যে সমস্ত বাসগুলো ঢাকার দিকে যাচ্ছে সেগুলোর বাসের ভেতরে দাঁড়ানোর মতো জায়গা নেই। তবে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ ও অনেকেই মোটরসাইকেলে কর্মস্থলে ফিরছে। তারা বলছেন যে গণপরিবহন না থাকায় খোলা ট্রাকেও তাদের 2 থেকে 3 গুণ বেশি ভাড়া দিয়ে তাদের যেতে হচ্ছে। আর এদিকে আমার সাথে এখানে কয়েকজন পুলিশ সদস্যের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তারা যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন। আর এছাড়াও এই যানজট দ্রুত সময়ের মধ্যেই এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে। আর এদিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে যমুনা সেতুর উভয় প্রান্তে 12টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদে যানবাহনের চাপ বেড়ে যায় 3 গুণেরও বেশি। আর এই অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে উভয়ের পাশে আলাদা মোটরসাইকেলের লেন সহ 18টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। আর এদিকে গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 50,000 যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে 3,40,00,000 টাকার মতো। তো তন্ময়, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটের সবচেয়ে তথ্য। দর্শক, আমরা সহকর্মীদের মাধ্যমে জানছিলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং এর আগে বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাজেদুর রহমান। তিনি জানাচ্ছিলেন বগুড়ার যেই কর্মস্থলে ফেরা মানুষ তাদের সবশেষ খবরাখবর। এই মুহূর্তে ঢাকার কি চিত্র রয়েছে দর্শক, সেটি আপনাদেরকে জানাতে চাই। ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, আমরা যেমনটি বলছিলাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রকিবুল রাহাত। চলে যাচ্ছি রাহাতের কাছে। রাহাত, জানাবেন যে এই মুহূর্তে যারা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছেন তারা যাত্রাপথে কোনো রকমের ভোগান্তির কথা তারা বলেছেন কিনা এবং একই সঙ্গে এই মুহূর্তে কমলাপুরের চিত্রটা কেমন দেখছেন, বিস্তারিত আমাদের জানাবেন। তন্ময়, এখনো কিন্তু আমরা দেখছি যে ঈদের
ঢাকায় ফেরা মানুষ যেমন আছে সেই সঙ্গে কিন্তু যারা গ্রামে ফিরছেন তেমন মানুষের সংখ্যাও কমলাপুরে একদমই কম না। কমলাপুরের যে চিত্রটি সেটি মূলত কোনো ট্রেন যখন আসে তখনই মানুষের যে বের হওয়ার একটি তাড়াহুড়ো থাকে সেটি দেখা যায়। এই মুহূর্তে যেহেতু কোনো ট্রেন নেই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে প্ল্যাটফর্ম জুড়ে যারা ট্রেনের জন্য বসে আছে মূলত যারা গ্রামে ফিরছেন তাদের ভিড়টি মূলত দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই রংপুর এক্সপ্রেস এই প্ল্যাটফর্মে এসে দাঁড়ানোর কথা এবং সেখানের যে যারা ফিরবেন ঢাকায় তাদের সেই ভিড়টি কিন্তু মূলত যদি তারা এর মধ্যে আসে তাহলে আমরা দেখাতে পারবো। এছাড়া এতক্ষণ ধরে যে ট্রেনগুলো আসছে সেগুলোর যারা যাত্রী এসেছেন তারা বলেছেন যে বিগত বছরগুলোর তুলনায় তারা বেশ স্বস্তিতেই এসেছেন। ট্রেনে উপচে পড়া ভিড় ছিল তেমন একটু অভিযোগ সবারই আছে, কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয় বা অন্যান্য যে বিষয়গুলো আমরা ঈদে দেখে থাকি সেই বিষয়গুলো কিন্তু এবার কম ঘটেছে বলে আমাদেরকে জানানো হচ্ছে। যেমন রংপুর এক্সপ্রেসের কথা আমি আপনাকে বলছিলাম, রংপুর এক্সপ্রেস ট্রেনটি সেটি 9টা 10 মিনিটে কমলাপুর আসার কথা ছিল কিন্তু সেটি এখন পর্যন্ত আসেনি, অর্থাৎ ঘন্টা খানিক বা ঘন্টা দুয়েক এরকমই কিন্তু আমরা দেখছি যে দেরি হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে ঈদের কারণে যেহেতু যাত্রী চাপ সব স্টেশনেই বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু প্রতিটি স্টেশনেই তাদের যে নির্ধারিত যে সময় রয়েছে সেই নির্ধারিত সময়ের চেয়ে কিছুক্ষণ বেশি অপেক্ষা করেই মূলত যাত্রী নিয়ে আসতে হয়, যার কারণে কিছুটা দেরি হয়ে থাকে বলছেন। এছাড়া রেল কর্তৃপক্ষ আরও বলেছে যে তাদের ঈদের আগ পর্যন্ত যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনা কিন্তু যেহেতু আগামীকাল থেকে সরকারি বেসরকারি যে অফিস আদালতগুলো রয়েছে সেগুলো খোলা শুরু করবে, সেক্ষেত্রে কিন্তু আজকের যাত্রী চাপটি সবচেয়ে বেশি পড়তে পারে বলেই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সেই যাত্রী চাপ সামাল দেবার জন্য যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিও কিন্তু পুরোপুরি রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছে বলেই রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে কমলাপুর রেল স্টেশনে যে ট্রেনগুলো আসছে সেই ট্রেনগুলো যেহেতু এর কমলাপুরের আগে বিমানবন্দর স্টেশন এবং রাজধানীর মধ্যে আরও 2-1টি স্টেশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটিতেও কিছুটা চাপ কমে যায়। তবে মানুষ যারা আসছেন, যারা নগরবাসী যারা আবার ঢাকায় ফিরছেন তারা বলছেন যে রেলের যাত্রা এবার তাদের মোটামুটি বেশ সুখকরই ছিল। এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সবশেষ। পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে ইরান ও ইসরায়েল। ক্ষেপণাস্ত্র হামলায় 3 ইসরায়েলির প্রাণহানির পাশাপাশি অন্তত আহত হয়েছেন 80 জন। এদিকে সংঘাত শুরুর পর এ পর্যন্ত ইরানে নিহত 78 জন। ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর আর তেল আবিবের 2টি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে তেহরান। এদিকে ইসরায়েলের 3য় দফায় হামলা চালিয়েছে ইরান। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। তেল আবিবের রাতের আকাশে হঠাৎই এমন আলোর ঝলকানি। ইহুদি ভূখণ্ডের দিকে ধেয়ে আসে তেহরানের শতাধিক মিসাইল। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি প্রতিহত করতে সক্ষম হলেও বেশিরভাগই আঘাত হেনেছে লক্ষ্যবস্তুতে। অপারেশন রাইজিং লায়নের 24 ঘন্টা না পেরোতেই অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করে ইরান। শনিবারের মধ্যে 3 দফা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি এলাকা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা রামাত গান। বেসামরিক স্থাপনা ও যানবাহন নিমিষেই পরিণত হয় কংক্রিট ইস্পাতের জঞ্জালে। আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ছুটে যায় হাসপাতালে। অ্যাম্বুলেন্স ও সাইরেনের শব্দে ইসরায়েল জুড়ে তৈরি হয় ভীতিকর পরিবেশ। ধ্বংসস্তূপের দৃশ্য দেখে সামরিক বাহিনীর সমর্থনে রাস্তায় উল্লাস প্রকাশে নেমে আসে ইরানের সাধারণ মানুষ। এ সময় হাতে শোভা পায় ইরান ও আইআরজিসির পতাকা। উল্লাসের সময় স্মরণ করা হয় শুক্রবারের হামলায় নিহত ইরানি পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের। حس خیلی خوبی دارم چون به زودی زود اسرائیل نابود خواهد شد. بسیار خوشحالم. بزنه شخ بزنه ان شاءالله گندم بکاریم بالاخره قحطی که تو غزه پیش اومده سیر بشن مردمش. যদিও ইরানের হামলার জবাবে রাতেই পাল্টা জবাব দেয় ইসরায়েল। এ সময় মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের কুণ্ডলী দেখা গেছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে রাজধানী তেহরানে। রাতের হামলায় 2টি ইসরায়েলি F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে আইআরজিসি। এর আগে ইরানি জনগণের উদ্দেশ্যে এক বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, অপারেশন রাইজিং লায়ন অব্যাহত থাকবে, যা তেহরানের পারমাণবিক ও মিসাইল সক্ষমতা ধ্বংসে ব্যবহার করা হবে। ইরানিদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ইসরায়েল সমর্থন করবে বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে ইসরায়েলের হামলায় নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। At Natanz, the above ground part of the pilot fuel enrichment plant, where Iran was producing uranium enriched up to
60% uranium-235 has been destroyed. Our fight is with our common enemy, a murderous regime that both oppresses you and impoverishes you. Brave people of Iran, your light will defeat the darkness. I am with you. The people of Israel are with you. Act of aggression against Iran. এদিকে সংঘাত নিয়ে বিশেষ সেশন আহ্বান করে জাতিসংঘ। এ সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনীতির আড়ালে ছুরিকাঘাতের অভিযোগ তোলে ইরান, যদিও তা অস্বীকার করে ওয়াশিংটন। বিপরীতে জাতীয় সুরক্ষার জন্য হামলার যৌক্তিকতা তুলে ধরে তেল আবিব। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট 274 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ তথ্য জানিয়েছে এনডিটিভি। নিহতদের মধ্যে আছেন 2 জন পাইলট ও 10 জন ক্রু সহ বিমানের মোট 241 যাত্রী। এছাড়াও বিধ্বস্ত বিমানটি বিজে মেডিকেল কলেজ ছাত্রাবাসে আঘাত হানায় সেখানে 2 বহিরাগত সহ প্রাণ গেছে অন্তত 10 শিক্ষার্থীর। তবে উদ্ধার করা গেছে বিমানের ব্ল্যাক বক্স। এনডিটিভি জানায় ক্ষতিগ্রস্ত এলাকার ধ্বংসাবশেষ সরানো থেকে আহতদের উদ্ধার অভিযানে অংশ নিয়েছে 40 জন ইঞ্জিনিয়ার এবং 100-র বেশি কর্মী। গেল বৃহস্পতিবার লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার 787 মডেলের বিমানটি উড্ডয়নের কিছু সময় পরই আছড়ে পড়ে। দেশে ডেঙ্গুর নতুন হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। আক্রান্তের সংখ্যা দেশের মোট আক্রান্তের প্রায় 25%। এবছর এডিস মশার প্রকোপের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন সহ বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা আর অনিয়মকে দুষছেন স্থানীয়রা। এদিকে হাসপাতালে চিকিৎসক সংকটে বাড়াচ্ছে ভোগান্তি। বরগুনা থেকে জিয়াদ মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রায় 12 লাখ মানুষের জেলা বরগুনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। দেশের মোট আক্রান্তের 25%ই এ জেলার মধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে পৌর শহর ও গৌরীচন্না ইউনিয়নকে। শহরের কাঠপট্টি এলাকার প্রতি ঘরেই 2 থেকে 3 জন করে আক্রান্ত রোগী রয়েছেন। এরই মধ্যে মারা গেছেন কয়েকজন। পর্যাপ্ত বৃষ্টি ছিল, এখন শুকনো দিন হয়েছে, এখন আমি পরিষ্কার করবো আর কি। আমাদের এখানে প্রত্যেক ঘরে 3 জন 4 জন ডেঙ্গু রোগী এখন বর্তমানে। আমাকে বাসা মুড়িপট্টি আমাদের ড্রেন ট্রেন কিছুই পরিষ্কার করা হয় না। গত মে মাসের শেষ ভাগে নিম্নচাপের কারণে জোয়ারের পানিতে প্লাবিত হয় নিম্নাঞ্চল। এরপর কয়েকদিন চলে ভারী বর্ষণ। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাত শেষের পর যে তাপ প্রবাহ শুরু হয় সেটি এডিসের বংশবিস্তারে সহায়ক ভূমিকা পালন করেছে। জলাভূমিগুলো সাইক্লোনের দ্বারা হোক বা অতিবর্ষণের কারণে হোক পানি দ্বারা প্লাবিত হয় এবং প্লাবন চলে যাওয়ার পরে এই জমে থাকা জলবদ্ধ পানি পরবর্তীতে আমাদের জন্য একাধারে ময়লার ভাগার এবং এডিস মশা সহ অন্যান্য মশার প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে। বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা থাকে তাহলে নিশ্চিত করে বলা যায় যে সেই অঞ্চলে ওই জীবাণুর সংক্রমণ বা বিস্তার ঘটবে। এডিস মশার ঘনত্ব সেখানে বেশি, সেখানে ডেঙ্গু রোগী আছে এবং সেখানে প্রচুর মানুষও আছে। সে কারণে সেইখানে ডেঙ্গু রোগটি বিস্তৃত হয়েছে এবং সামনের দিনগুলোতে আরও বেশি বিস্তৃত হবে। স্থানীয়রা বলছেন, বিশেষজ্ঞরা ডেঙ্গুর প্রাদুর্ভাব সম্পর্কে 6 মাস আগে থেকেই সতর্ক করলেও বর্জ্য ব্যবস্থাপনা ও এডিস মশা দমনে কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। 2021 সালে 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত বরগুনা পৌর শহরের বর্জ্য শোধনাগার চালু হয়নি এখনো। এছাড়া ডাস্টবিনগুলো হয়েছে বেদখল। মশা ওষুধ দেওয়া লাগবে, সেখানে দেয় না। ওই একখানে আসে একটু এখানে দিয়ে দেয়, অন্তত 20টা বাসা থাকলে এক বাসায় একটু দেয় আর কোথাও ঢোকে না এরা। ময়লা এই জায়গায় ফেলান নিয়ে ও জায়গায় ফেলান নিয়ে ময়লা কোনো পরিষ্কার হয় না। ক্লিনিক্যাল বর্জ্য যেখানে সেখানে ফেলতেছে, খালের মধ্যে ফেলতেছে, কেউ এই ডোবার পাশে ফেলতেছে, রাস্তার পাশে ফেলতেছে। এটা দিয়েই তো রোগ ছড়াচ্ছে। বরগুনা জেলায় কেন ডেঙ্গুর প্রকোপটা মানে 1/4 ডেঙ্গুর সংক্রমণ কেন বরগুনায় বেশি, এ কারণে আমরা আইইডিসিআর সেখান থেকে যে এখানে বিশেষজ্ঞ টিম পাঠানোর জন্য আমরা পত্র প্রেরণ করেছি এবং যোগাযোগ করেছি। ওনারা এই ঈদের ছুটির পরপরই এই বিশেষজ্ঞ দল আসবে এবং এখানে গবেষণা করে দেখবে যে কেন এখানে এই ডেঙ্গুর এই মানে প্রকোপটা এত বেশি হচ্ছে। সিভিল সার্জন জানান, ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালে চিকিৎসক সংকট কাটাতে কাজ করছেন তারা।
রোগীকে জায়গা দিতে পারছি না, আমাদের ক্যাপাসিটির অনেক বেশি রোগী এখানে আমাদের ভর্তি আছে, আমাদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি। আইসিইউর সুবিধা এখনও নাই আমাদেরকে, সেটা আমরা লিখেছি। আইসিইউ, সিসিইউ এই সমস্যাটুকু আমাদের এখানে আছে, আমরা তার জন্য লিখেছি, বলেছি, আশা করি সেটাও সমস্যার সমাধান হবে। আমাদের যেহেতু করোনার প্রাদুর্ভাবও হয়ে যাচ্ছে, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। 2019 সাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। হাসপাতালের মেঝেতেও কানায় কানায় পূর্ণ ডেঙ্গু রোগীতে, বেড়েছে মৃত্যুর মিছিল। তাই গ্রাম থেকে শহর সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ না নিলে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পাশাপাশি এই জনপদে এডিস মশার ব্যাপক হারে উপস্থিতি সম্পর্কে আরও গবেষণাপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। দেশে আবারও ছড়াচ্ছে করোনা আতঙ্ক। উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে, তবে হাসপাতালে কিট সংকটের কারণে ব্যাহত হচ্ছে করোনা শনাক্ত কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। চলে যাচ্ছে পলাশের কাছে। পলাশ, কিট সংকটের কারণে কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং একই সঙ্গে জানাবেন যে সংকট নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? তন্ময়, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে। প্রতিদিনই করোনা উপসর্গ নিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগী। গত এক সপ্তাহে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 60 জন রোগী আসলে ভর্তি হয়েছেন, তারা সেখানে চিকিৎসা দিচ্ছেন। এই নিয়ে আমি কুষ্টিয়ার যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমামের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে হাসপাতালে যে যারা ভর্তি হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন যে আইসোলেশন ওয়ার্ড সহ অন্যান্য যে চিকিৎসায় যে সরঞ্জাম সেগুলো আসলে প্রস্তুত রাখা হয়েছে। তবে একটু আসলে বলে রাখি, তবে চিত্র কিন্তু ভিন্ন রয়েছে। আমি দেখেছি যে আইসোলেশন ওয়ার্ডের যে বিষয়টি সেটি কিন্তু এখনও পর্যন্ত আসলে তেমন আসলে যে প্রস্তুতি রাখার যে বিষয়টি তিনি বলছেন সেভাবে কিন্তু আসলে দেখা যায়নি। এবং এছাড়াও যে কিট সংকট রয়েছে এবং এছাড়াও যে ল্যাব, করোনা পরীক্ষার জন্য যে ল্যাবের যে বেশ কিছু সরঞ্জাম কিন্তু চুরি হয়েছে, তবুও তারা বলছেন যে সেগুলো আসলে আবারও নতুন করে আবার চিকিৎসার যে কার্যক্রম সেটি চালাতে তারা বিভিন্ন সময় যে নিয়মিত যে যোগাযোগ রাখছেন কর্মকর্তাদের সাথে। এই নিয়ে আমি একটু আগেও কথা বলেছি কুষ্টিয়ার যে সিভিল সার্জনের সাথে। তিনি বলছেন যে তিনি নিজেও যে তিনি বলছেন যে যে প্রস্তুতির যে বিষয়টি যে প্রস্তুতি রাখা হয়েছে তিনি এরকমটি বলছেন। তবে চিত্র কিন্তু ভিন্ন। এই যে করোনার যে প্রতিদিনের যে আতঙ্ক ছড়ালেও যে এখন পর্যন্ত কিন্তু যে স্বাস্থ্য বিভাগ থেকে কোনো রকম প্রস্তুতিমূলক যে বিষয়টি এবং সচেতনতার যে বিষয় এবং এইগুলো প্রচারণা আমাদের চোখে পড়েনি। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। যুক্তরাজ্যে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:45টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ তৈয়ব এ তথ্য জানান। এর আগে লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7:15টায় বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন ছাড়েন। যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া সফরকালে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশাসনের এক উদ্যোগে পাল্টে গেছে রাজধানীর ব্যস্ততম বছিলা 3 রাস্তা মোড়ের চিত্র। রাস্তার যে কোনো দিকে মোড় নিতে ঘুরে আসতে হবে ইউটার্ন নিয়ে, ফলে সিগন্যালের অপেক্ষা করতে হচ্ছে না দীর্ঘ সময়। শুধু বছিলা নয়, কৌশলটি ব্যবহার করা হচ্ছে রাজধানীর 0 পয়েন্ট, মানিক মে এভিনিউ সহ আরও বেশ কয়েকটি স্থানে। পাশাপাশি ট্রাফিক সহায়তাকারী নিয়োগ ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ করেছে ভিন্ন মাত্রা। আরও জানাচ্ছেন তৌহিদুল তারেক। আমি দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটির একদিকে সদরঘাট, অন্যদিকে গাবতলী, রয়েছে ধানমন্ডি ও কেরানীগঞ্জের মতো গুরুত্বপূর্ণ সব এলাকা। এই ব্যস্ততম সড়কটিতে ঘন্টার পর ঘন্টা যানজট ছিল একটি নৈমিত্তিক চিত্র। তবে প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ
বদলে দিয়েছে এই সড়কের চিত্র এবং যাত্রীদের অভিজ্ঞতা। নতুন এই ব্যবস্থাপনায় দাঁড়াতে হচ্ছে না কোনো সিগনালে। রাস্তার যে কোনো দিকে মোড় নিতে ঘুরে আসতে হবে ইউটার্ন নিয়ে, ফলে সিগনালে অপেক্ষা করতে হচ্ছে না দীর্ঘ সময়। আগে আমাকে এই মোড়টা পার হইতে আপনার বাস স্ট্যান্ড পর্যন্ত 1 ঘন্টা লাগতো, আর এখন 10-15 মিনিটে যাইতে পারি। আমরা বসিলা থেকে এই যে 3 রাস্তার মোড় পর্যন্ত আসতে 1 ঘন্টা সময় লেগে যেত মাঝে মধ্যে, কিন্তু এখন মোটামুটি আমরা সহজে আসতে পারি। ছোট থেকে এখানে বড় হয়েছি, এখানে মানে আগে একটা জ্যাম সৃষ্টি হলে মানে 2 থেকে 2.5 ঘন্টা লেগে যেত। চারদিকে গাড়িগুলো ডাইরেক্টলি চলে আসতো, এসে মনে করেন এখানে জামজট সৃষ্টি হতো। এখন বর্তমানে আসলে সুন্দর মতন যে আসে সিরিয়াল মেনটেন করে গাড়ি ঘুরতে পারে, সমস্যা হয় না। একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি 27, 0 পয়েন্ট সহ রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে। তবে এই সফলতাকে দীর্ঘস্থায়ী করতে সিটি কর্পোরেশন ও সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতা চায় ট্রাফিক বিভাগ। 15 থেকে 20 ফিটের মতো এরকম পিচ ঢালাই আছে, কিন্তু বাকিটুকু পিচ ঢালাই নাই। এখানে যেমন আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে অনেক কাদা হয়ে গেছে। কাদা হওয়ার কারণে গাড়িগুলা ঠিকমতো যাইতে পারতেছে না, ছোট গাড়িগুলা কাদার মধ্যে ডেবে যাচ্ছে, যার কারণে গতি কমে যাচ্ছে গাড়ির। এটা যত দ্রুত মেরামত করা যায়, এটা সফলতা আরও তাড়াতাড়ি পাওয়া যাবে। উত্তর সিটি কর্পোরেশন বলছে, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবাধে যান চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে পরিকল্পনা। বসিলার ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে কিন্তু একটা ভালো রেজাল্ট পাচ্ছিলাম। এখন এটা যদি সাস্টেইন করে, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে বেসিক রিপেয়ারটা করা, সেটা আমরা করে ফেলবো। এরপর আমরা এভিকশন ড্রাইভে যাবো পুরো বসিলা পর্যন্ত, কারণ এখানে অনেকগুলো ইটের ভাটা, ইটের গদি আছে, বালুর গদি আছে, টেম্পো স্ট্যান্ড আছে, সিএনজি স্টেশন আছে, এরপরে হচ্ছে গিয়ে কাঠের গদি আছে। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার আরেকটি ইতিবাচক দিক ট্রাফিক সহকারী নিয়োগ। গণঅভ্যুত্থানের পর ঢাকার তীব্র যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে সহায়তায় শিক্ষার্থীদের খণ্ডকালীন এই চাকরির ব্যবস্থা করে দেয় সরকার। সরকার আমাদেরকে যেটা সম্মানী হিসাবে দেয়, সেটা দিয়ে আমরা খুব ভালোভাবে চলতে পারতেছি। আমাদের রাজারবাগ পুলিশ লাইনে ট্রেনিং করায়, যুবক এরিয়া মন্ত্রণালয়ে ট্রেনিং করায়। ট্রেনিং করানোর পর সম্পূর্ণভাবে প্রশিক্ষণ দেওয়ার পরে তারপরে আমাদের মাঠে নামানো হয়। এই উদ্যোগটা খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে, কেননা আমরা স্টুডেন্ট, আমাদের পাশাপাশি হাত খরচের টাকাটা যদি হয়ে যায়, আমরা দেশকেও সেবা দিচ্ছি, মানুষেরও স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারছে বাসা থেকে বের হয়ে, এবং আমাদেরও কিছু একটা হাত খরচের টাকা হচ্ছে। গেল 50 বছরেও সুরাহা না হওয়া ট্রাফিক ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলের ইতিবাচক উদ্যোগ আশার আলো দেখাচ্ছে নগরবাসীকে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। নোয়াখালীতে কোনোভাবেই দমানো যাচ্ছে না অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। বেপরোয়া এই যানের কারণে একদিকে বাড়ছে দুর্ঘটনা, অন্যদিকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়া এসব বাহনে করে নানা অপরাধমূলক কাজ করছে দুর্বৃত্তরা। ইমরান হোসেনের ছবিতে আরও জানাচ্ছেন নাসিম শুভ। নোয়াখালী সদর সহ বিভিন্ন উপজেলায় দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য সিএনজি চালিত অটোরিকশা। তবে বেশিরভাগেরই নেই নিবন্ধন। অপহরণ, চুরি, ছিনতাইয়ের প্রধান মাধ্যম হয়ে উঠেছে অবৈধ এসব বাহন। সিসি ক্যামেরায় বিভিন্ন সময় অপরাধের চিত্র ধরা পড়লেও নাম্বার প্লেট না থাকায় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে অপরাধীরা। ওদের চকচকে আরেকজন নেই, আবার একটু পরে আরেকজন, তখন সিএনজিটা ফুল হয়ে যায় এবং তারা ওই লোককে তারপর অ্যাটাক করে। আমরা যখন মাইজদির দিকে যাই বা মাইজদি থেকে আসি, আমাদের এখানে সন্ধ্যার পরে যে কিছু চক্র থাকে, এখানে চক্রদের কাজই হচ্ছে এখানে যৌন হয়রানি করা, মেয়েদেরকে এবার হেনস্থার শিকার করা। ওরা যাত্রী না, ওরা একটা চক্র। ওই সিএনজির মধ্যে ওরা বসেছিল এবং এরকম করে কিছু ঘটনা হয়তো সামনে আসছে, বাট এমন অনেক ঘটনা দেখা যাবে যে আসেও না সামনে। পাশাপাশি চালকদের অধিকাংশেরই নেই প্রশিক্ষণ, নেই ড্রাইভিং লাইসেন্সও। অবৈধভাবে চলা এসব অটোরিকশার স্বেচ্ছাচারিতায় প্রায় ঘটছে দুর্ঘটনা। সড়ক মহাসড়কে বাড়ছে যানজট। এই যে অবৈধ সিএনজি যেগুলো আছে, এগুলাকে রেজিস্ট্রেশনের আওতায় বা এগুলাকে মাইজদি, মানে নোয়াখালী মাইজদি যে মহাসড়ক আছে বা চৌমনি যে রোডটা আছে, এখান থেকে উঠিয়ে নেওয়া হোক। সিএনজিগুলো নাম্বারবিহীন আছে, অচিরে সিএনজিগুলো চলাচল বন্ধ করে দেন, আর না হলে নাম্বার প্লেটের ব্যবস্থা করে দেন। আমাদের শহরে অনেকগুলো সিএনজি, এগুলো অনেক সিএনজিগুলোতে কাগজপত্র ক্লিয়ার নাই, আপডেট নাই, গাড়িতে চলতে আছে, 800 টাকা করতেছে। এদিকে চালক ও মালিকদের দাবি, জেলায় দীর্ঘদিন সরকারিভাবে নিবন্ধন প্রক্রিয়া বন্ধ থাকায় বৈধতা ছাড়াই সড়কে নামতে বাধ্য হচ্ছেন তারা। নাম্বার প্লেট এখন নোয়াখালীতে আপাতত বন্ধ আছে, স্থগিত আছে। এখন বলতেছে সরকার হইলে তো নাম্বার প্লেট চালু করবে। আমাদের গাড়ি হইলো 9টা 3 দিনের আইছে, আর 6 এখন মনে করেন নাম্বার ছাড়া। দেখা গেছে 4 বছর 5 বছর পরে আমরা লাস্টের নম্বর পাইছি, 3টে গাড়ির নম্বর পাইছি, আমার আর 2টে গাড়ির নম্বর বিহীন আছে। জরিমানা করেও সড়ক থেকে কমানো যাচ্ছে না এই যানের দৌরাত্ম্য। এই গাড়িগুলো কিন্তু সবই হলো ইম্পোর্ট করা গাড়ি,
নাম্বারবিহীন গাড়ি বলতে যেটা সিএনজি অটোরিক্সার কথা বলছি আর কি, এগুলো ইম্পোর্ট করা গাড়ি। আর ইম্পোর্ট করার পরে এগুলো ডিলারশিপ দেওয়া হয়েছে, সমগ্র বাংলাদেশে আছে। তো এগুলো সাধারণ জনগণ বুঝে না বুঝে কিনে নিচ্ছে। জেলার 9 উপজেলায় 40,000-এর বেশি সিএনজি চালিত অটোরিকশা চলাচল করলেও নিবন্ধন রয়েছে মাত্র 15,000-এর। নাসিম শুভ, এখন নোয়াখালী। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন বাণিজ্যের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে অনিশ্চয়তা কাটার দাবি বিএনপির, জিম্মি করে দাবি আদায়ে নতুন সংকটের সংখ্যা এনসিপি। বৈঠকের পরে যে সৌহার্দ্য, যে আন্তরিকতা আমরা দেখেছি, অবশ্যই সে অনিশ্চয়তার কালো মেঘের কথা আপনি বলছেন সেটা কেটে গিয়েছে। দেশের জাতীয় এজেন্ডাকে জিম্মি করে রাখছে এবং সেখান থেকে তারা তাদের দলীয় একটা দাবিকে আদায় করে নিচ্ছে সরকারের কাছ থেকে। এটাকে যদি বলা হয় যে জাতির কালো মেঘ দূর হয়েছে, সেটাতে আমরা একমত হব না। ঈদের ফিরতি যাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ চরমে, নৌপথেও যাত্রী চাপ। দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ট্রাক সংঘর্ষে 5 জনের প্রাণহানি, আহত 15। রাতে পদ্মা সেতুতে দুর্ঘটনায় প্রাণ গেছে 2 জনের। জোয়ার, বৃষ্টির পানি আর বর্জ্য ব্যবস্থাপনায় বরগুনায় ডেঙ্গু প্রকোপ, বিশেষজ্ঞরা সতর্ক করলেও পদক্ষেপ নেয়নি প্রশাসন। বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা থাকে, তাহলে নিশ্চিত করে বলা যায় যে সেই অঞ্চলে ওই জীবাণুর সংক্রমণ বা বিস্তার ঘটবে। এবং ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা, তেল আবিবে নিহত 3, আহত প্রায় 80। 2টি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি তেহরানের। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।